নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতবর্ষে এই মুহূর্তে যে অবস্থা, জেন জি মুভমেন্টের পর যেভাবে প্রেক্ষাপট বদল হয়েছে সেটা অবশ্যই প্রতি পরতে পরতে প্রতি পদক্ষেপে বোঝা যাচ্ছে। এবং মোদী সরকারকে যে কেউ একটা খুবই আর পাত্তা দিচ্ছেন না, কিংবা একদম সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যা হচ্ছে সঠিক হচ্ছে না, সেটা এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ একদম আমাদের ভারতবর্ষের অন্যতম একজন জাস্টিস এবং প্রাক্তন জাস্টিস, তিনি বর্তমানে সুপ্রিম কোর্টে বিভিন্ন ক্ষেত্রে আমরা তাকে আন্দোলন করতে দেখতে পাই বা অ্যাক্টিভিস্ট হিসেবে তার নাম উঠে আসে। তো ডক্টর এস মুরলীধর, তিনি উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টেও তিনি থেকেছেন বিভিন্ন রায়ের ক্ষেত্রে। তো তিনি একদম সরাসরি এই মুহূর্তে জেন জি মুভমেন্টটাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, ঢালাও প্রশংসা করেছেন আমাদের যে জেনারেশনকে কঙ্গনা রানাওয়াতের মতন বিজেপি এমপি গাটার জেনারেশন বলেছেন, এস মুরলীধর তিনি বলেছেন যে এই জেনারেশনের জন্য তিনি গর্ব অনুভব করেন, প্রশংসা করেছেন। তাই নয়, তার সঙ্গে একদম এই মোদী সরকার তার ন্যারেটিভ বিল্ডিং এবং ইমেজ প্রোটেকশন এই সমস্ত কথাকে কিন্তু কটাক্ষ করেছেন, একদম যার পর নয় সেই জায়গাটা উঠে এসেছে। এবং তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত মারাত্মক কথা। তিনি একদম স্পষ্টত বলে দিয়েছেন যে আমাদের এই মুহূর্তে যে দেশ চলছে তাতে আমরা একদম সরাসরি এইটা বুঝতে পারছি যে ভারতবর্ষের সংবিধানই শেষ কথা বলবে। কোন প্রকারের কোনো ন্যারেটিভ, কোন প্রকারের কোনো হুমকি, দিমাগে নকশাল, এই ধরনের কোনো টন্ট আমাদের দেশের জেন জি যারা, তাদেরকে প্রভাবিত করতে পারবে না, তারা পিছনে সরে আসবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তিনি রেখেছেন, বিচার ব্যবস্থাকে নিয়ে কথা বলেছেন এবং অবশ্যই গোয়েবলস এর সঙ্গে তুলনা করেছেন বর্তমানে ভারতবর্ষের যে সরকার চলছে তাদেরকে। গোয়েবলস কে আপনারা জানেন যে হিটলারের পরামর্শদাতা ছিলেন এবং অবশ্যই প্রোপাগান্ডা তৈরি করে দিতেন হিটলারকে, সেইভাবে সম্পূর্ণ বিষয়টা চলতো। তো সম্পূর্ণটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা শেষ অবধি দেখুন। এস মুরলীধর, তিনি ওড়িশা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস, তিনি বলছেন আ ডে হোয়েন উই ফাইন্ড দেয়ার ইজ নো ট্রাম্প, no Putin, no Ed Jordan, and India has a biological prime minister, he said, an apparent dig at Modi's remark on being non-biological. একদম সরাসরি মোদিজি আমাদের নন বায়োলজিক্যাল হিসেবে যে বক্তব্যটা রেখেছিলেন সেটাকে কটাক্ষ করেই কিন্তু এবারে সরাসরি মুখ খুলেছেন এবং বলছেন যে আমরা একটা সময় দেখব যে পুতিন থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে, একটা সময় দেখব ট্রাম্প থাকবেন না আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু অবশ্যই নন বায়োলজিক্যাল আমাদের একজন দেশের প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তিনি বলছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে জেন জি বা নতুন প্রজন্মের এই আন্দোলন আমাদের আশ্বস্ত করে যে ভারতে গণতন্ত্রকে কখনো মরতে দেওয়া হবে না। এবং সম্পূর্ণ তিনি এই যে ভাষণটা দিয়েছেন সেটা হচ্ছে নয়াদিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার তার 28তম ডিএসসি বুকর স্মারক বক্তৃতা তার ছিল এবং সেখানে তিনি ভারতবর্ষের যে যুব সমাজ তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন নতুন প্রজন্মের এই প্রতিবাদ প্রমাণ করে যে দেশের ভবিষ্যৎ রক্ষা করতে মানুষ শেষ পর্যন্ত সংবিধানেরই আশ্রয় নেবেন। এবং সত্যিই তো আমাদের দেশে একজন জাজ সংবিধানের কথা বলছেন, সংবিধানের পক্ষে দাঁড়াচ্ছেন, সেটাই তো আমরা দেখতে চাই সবসময়। এবং তার সঙ্গে তিনি বলছেন জুলাই মাসের আন্দোলনের দিনগুলি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং আনন্দের ছিল। আজকের তরুণ প্রজন্ম কোনো ফাঁপা রাজনৈতিক প্রতিশ্রুতি, বাগাম্বর এবং প্রচারের মুখে বিভ্রান্ত হবে না। তো সেই ক্ষেত্রেই তার যে বক্তব্য একদম দিমাগি নকশাল, সেটাকে নিয়ে তিনি বলছেন আন্দোলনকারীদের দমাতে যখন দিমাগি নকশালের মতন তকমা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, জেনজি প্রজন্ম তার তোয়াক্কা না করে অবিচল থেকেছে। একদম সঠিক কথা। এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে 15ই আগস্ট একদম দেশের প্রধানমন্ত্রী দিমাগি নকশালদের আমাদের চিনতে হবে এই ধরনের কথা বলে কাকে ইঙ্গিত করলেন, অনেকেই কিন্তু সেটা ধরতে পেরেছেন। অনেকেই বলছেন যে আমরা দিমাগি নকশাল, সেটাকে নিয়ে আবার কিরেন রিজিজুকে বক্তব্য রাখতে হয়েছে। আমরা দেখিয়েছিলাম সেই ভিডিও। ভারতবর্ষের প্রাক্তন গৃহমন্ত্রী পি চিদম্বরম তিনি নিজেও বলেছেন আই এম প্রাউড টু বি আ দিমাগি নকশাল। তো সেই বিষয়টাকে নিয়ে একদম কটাক্ষ করেছেন এই এস মুরলীধর। এবং তিনি যে কথাটা বলছেন আরো গুরুত্বপূর্ণ,
এই প্রজন্ম সত্যের পথে চলতে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের কঠিন প্রশ্ন করতে দ্বিধাবোধ করে না। জেনজির চমৎকার রসবোধ এবং কর্তৃত্বকে সহজে না মেনে নেওয়ার এই মনোভাব হলো অবশ্যই গণতান্ত্রিক অগ্রগতির নিশ্চিত লক্ষণ। অবশ্যই যে স্লোগানগুলো আমরা দেখতে পেয়েছি যে 56 ইঞ্চ কা ছোটা বান্দর বাল নরেন্দ্র, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকে একদম সরাসরি একটা মক করা এবং রসবোধের মাধ্যমে তাদের প্রতিবাদটা জাহির করা, এটা তো খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা, সেটা কুণাল কামরা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের কথা আমরা বলতে পারি, তাদের কি অবস্থা হয়েছে, তাদের নামে বারংবার কেস দার্জ করা হয়েছে এবং সেগুলো নিয়ে চর্চা হয় এই মুহূর্তে। কিন্তু 12 বছর আগের বিষয়টা কিরকম ছিল, কংগ্রেস আমলে এই কার্টুনিস্ট যারা ছিল বা যারা সরাসরি এই ধরনের স্ট্যান্ড আপ কমেডিয়ান বিষয়টা তখন অতটা আসেনি, কিন্তু যারা এগুলোকে নিয়ে যোগ করতো যে মেহেঙ্গাই ডায়ন খা জাতি হ্যাঁ, এই যে একটা গান বেরিয়েছিল, এগুলো আজকের দিনে কেউ করার আগে দুবার ভাববেন, কারণ তার সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে। তো সেই জায়গাটা নিয়েই এই মুহূর্তে বক্তব্য রেখেছেন এবং অবশ্যই তিনি বলছেন যে চমৎকার রসবোধ তাদের মধ্যে দেখা গিয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমন করতে ফৌজদারি আইনের অপব্যবহার এবং সমালোচনা, তার যে অপরাধ বোধ সেটাকে সম্পূর্ণ তীব্রভাবে তিনি সমালোচনা করেন এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন গুরুত্বপূর্ণভাবে যে বিচার ব্যবস্থা কি করছে, বিচার ব্যবস্থা কি সব ক্ষেত্রে সঠিক কাজ করছে। তিনি বলছেন আদালত যদি নিজেই নিপীড়নমূলক হয়ে ওঠে তবে সাধারণ মানুষ আইনি ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যে আদালত যদি সঠিকভাবে নিরপেক্ষ না থাকে, আদালতে যদি বারংবার মানুষকে যেতে হয় যে কোনো পরিস্থিতির জন্য এবং সেখানে আদালত যদি একটা পর একটা ডেট দিতে থাকে, তাহলে তো মানুষ সেটার উপর আস্থা হারিয়ে ফেলবে বটেই। এবং সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটা বলেছেন, ইট ওয়াজ রিঅ্যাসিউরিং টু নো দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন উইল নট be swiped by rhetoric and propaganda, অর্থাৎ প্রোপাগান্ডা চাপিয়ে দিলে হবে না। আমাদের ইয়াং জেনারেশন গোয়েবলস এর যে রেটরিক, গোয়েবলস এর যে প্রোপাগান্ডা সেটাকে মেনে নেবে না। গোয়েবলস আপনাদের যেটা বললাম যে হিটলারের প্রোপাগান্ডা মেকার ছিল এবং হিটলার যখন শেষ হয়ে যায় গোয়েবলস থিওরিও সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, সেটা পরবর্তীতে আর কোনোভাবেই কিন্তু টিকে থাকতে পারেনি। তো সেই ক্ষেত্রে তিনি বলছেন they remained undeterred by demolishing of the Dimag in Naxal, অর্থাৎ একদম সরাসরি এই ধরনের কথাবার্তা বলে বা ট্যাগ লাগিয়ে দিয়ে জেনজিদের গায়ে কোনোভাবেই এদেরকে আটকানো যাবে না। এবং গুরুত্বপূর্ণ এই যে এস মুরলীধর, তারা আপনারা অনেকেই হয়তো ভাববেন যে তিনি এইবার প্রথমবার এই ধরনের কথাবার্তা বলছেন, তেমন নয়। তার একটা ট্র্যাক রেকর্ড সম্পূর্ণ, তিনি একদম বিধ্বংসী মেজাজেই থাকেন বিভিন্ন সময়ে। তিনি কিন্তু যে কোনো সরকারি থাকুক না কেন তিনি সম্পূর্ণ তাকে কটাক্ষ করতে, আয়না দেখাতে ছাড়েন না। আমরা ইতিমধ্যে রিসেন্টলি যেটা দেখতে পেয়েছিলাম 23শে জুলাই 20শে জুলাই যখন এই ছাত্রছাত্রীদের উপর আন্দোলন হলো, আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের সমস্ত লয়াররা সুপ্রিম কোর্ট চত্বরে তারা সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে পাঠ করছেন এবং যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছিল তিনি ছিলেন ডক্টর এস মুরলীধর। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, তার যদি কিছু কীর্তির কথা বলি, ইউএন গাজার ওপর একদম সরাসরি একটা রিপোর্ট তিনি 100 পাতার লিখেছিলেন এবং সেখানে ইসরায়েলকে একদম জারপন্নায় কটাক্ষ করেছিলেন। যে রিপোর্টটা এতটাই এনরিচিং ছিল, সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে, বিবিসিতে, আল জাজিরাতে প্রত্যেকটা জায়গায় সেটাকে নিয়ে কথা হয় এবং তখন অবশ্যই কিন্তু অত্যন্ত সমাদৃত হন এস মুরলীধর। এবং তার পরবর্তী 2009 সালের একটা কেস আমরা দেখছিলাম যে সমলিঙ্গতা, সেটার প্রতি যে অপরাধ মুক্তি, সমলিঙ্গতার ক্ষেত্রে যে অপরাধ মুক্তি, সেটাকে নিয়ে একটা বড় সড়ো রায় দিয়েছিলেন এবং সেটা যুগান্তকারী রায় ছিল। এবং জাস্টিস এপি শাহ তার সঙ্গে যুক্ত হয়ে তিনি তাদের বেঞ্চ এই রায়টা দিয়েছিল এবং কেসটা ছিল নাস ফাউন্ডেশনের একটা কেস। তো সেই ক্ষেত্রে 2009 সালে তৎকালীন এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে এবং সমলিঙ্গের যারা মানুষ তাদের কাছে কিন্তু এটা একটা ঐতিহাসিক রায় হিসেবে থেকে গেছিল। তার আগে 2018 সালে হাসিপুরিতে তিনি দোষীদের একদম শাস্তি দিয়েছিলেন, হাসিপুরি যে কাণ্ড ঘটেছিল সেখানে, এবং হাসিপুরাতে তিনি দোষীদের শাস্তি দিয়েছিলেন এবং হাসিপুরার যে কাণ্ড ঘটেছিল সেখানে একদম ভার্ডিক্ট দিয়েছিলেন যে এরা দোষী এবং এদের শাস্তি দিতে হবে। এবং তাছাড়া 84 যে শিখ বিরোধী আন্দোলন, যে দাঙ্গাটা হয়েছিল 1984-তে শিখ বিরোধী দাঙ্গা, সেই ক্ষেত্রে সজ্জন কুমার বলে এক ব্যক্তিকে একদম তিনি
দোষী সাব্যস্ত করেছিলেন, তার নিজের কলমে তাকে তিনি শাস্তি দিয়েছিলেন। 2020 সালে তিনি দিল্লি দাঙ্গার সময় মাঝরাতে কোর্ট বসিয়েছিলেন। অর্থাৎ সবসময় একদম সরকারকে চ্যালেঞ্জ করা কিংবা একদম কনভেনশনাল জায়গায় যে ধরনের আমরা সিদ্ধান্ত দেখতে পাই সেই ধরনের একটু আনকনভেনশনাল তিনি সবসময় অ্যাক্টিভিস্ট হিসেবে উঠে এসেছেন, কিন্তু তার কাজের মাধ্যমে এবং সম্পূর্ণভাবে যে আইনি ব্যবস্থার মধ্যে তিনি এত বছর কাটিয়েছেন সেই আইনি ব্যবস্থাকে প্রশ্ন করতে কিন্তু তিনি ছাড়েননি, যে আদালতও কি সঠিকভাবে রাজ্যের বা দেশের বিভিন্ন যে আইনগুলো সেগুলো সঠিকভাবে রক্ষা করছে, সাধারণ মানুষের যে হয়রানি সেটা থেকে সাধারণ মানুষকে কি প্রোটেকশন দিচ্ছে আদালত, এই বক্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তার থেকে উঠে এসেছে। আইন বিচার ব্যবস্থার একজন রক্ষক যখন এই ধরনের কথা বলে তখন অবশ্যই বুঝতে হয় সরকার কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ব্যাকফুটে। সরকার যতই একদম 56 ইঞ্চ নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করুক বা তেমন একটা অ্যাটিটিউড শো করুক, সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। সেই জায়গাটা কিন্তু আবারও বুঝিয়ে দিলেন ওড়িশা হাইকোর্টের এক্স চিফ জাজ এস মুরলীধর, এবং তিনি সুপ্রিম কোর্টেও বেশ কিছু কেসে গিয়েছেন। তো আপাতত তিনি যে বক্তব্যটা রাখলেন অত্যন্ত সমালোচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় উঠে আসছে এবং অবশ্যই অত্যন্ত সমাদৃত হচ্ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।